জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আগামীকাল রবিবার, আগামীকাল আপনাদের যখন ঘুম ভাঙবে তখন একটা নতুন গান সম্ভবত আপনারা শুনতে পাবেন। আপনাদের পাড়ায়, আপনাদের যেখানে চায়ের দোকানে, আপনার বাড়িতে বা পাশের বাড়িতে, আপনার মোবাইলের রিংটোনে, যে কোনো জায়গায় আপনারা শুনবেনই শুনবেন, এটা একদম গ্যারেন্টি দিচ্ছি। এই গানটা আপনাদেরকে গোটাটা শোনাবো, আনকাট গান। 2026-এর বিধানসভা ভোট উপলক্ষে ভারতীয় জনতা পার্টির তরফে পশ্চিমবঙ্গ সরকারের যে গান করেছে, মানে সরকার কেন বলছি বলুন তো, নবান্নে একটা গান বেজেছিল কয়েকদিন আগে। মানে এখন সরকার আর শাসক দল তো এক হয়ে গেছে। সরকারি দল তৃণমূল, তারা একটা গান তৈরি করেছে, আপনারা ইতিউতি হয়তো শুনেই ফেলেছেন। তার কোনো পাল্টা গান নয়, কিন্তু একটা একদম নতুন গান। গোটা বাংলায় সম্ভবত আজকে রাত থেকে সেটা বাজানো শুরু হয়ে যাবে। তার পটভূমিটা কি সেটা নিয়ে আলোচনা করব। সেই গানটার কথা কিন্তু বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি একদম অভিনব বেশ কিছু স্লোগান দিয়েছেন। এর আগেও দিয়েছেন, আজকেও দিয়েছেন। আজকে তিনি মালদায় এসেছিলেন এবং তিনি আগামী কালকেও তার একটা সভা রয়েছে, সিঙ্গুরে সভা রয়েছে উত্তরবঙ্গের মালদায়। সেখানে কিন্তু অনেককে আমরা দেখেছি। দেখুন, তার দলের নেতারা থাকবেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় দুজন মন্ত্রী তারা থাকবেন, স্থানীয় বিজেপির সাংসদ খগেন মুর্মু থাকবেন, খুব স্বাভাবিক। সেখানে আমরা দেখলাম ঈশা খান চৌধুরীকে। ঈশা খান চৌধুরী কিন্তু কংগ্রেসের সাংসদ, মানে একদম ওই যারা ঘটি বাটি নিয়ে, পাড়ার কোন্দল নিয়ে, কলতলার ঝগড়া নিয়ে আলোচনা করেন, তারা হয়তো ভাববেন যে ঈশা খান চৌধুরী কি তাহলে বিজেপিতে আসছে? একদমই না, একদমই না। সরকারি সভা ছিল আজকে প্রধানমন্ত্রীর, সেখানে বন্দে ভারতের স্লিপার কোচ উদ্বোধন করা হয়েছে, 3200 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, একাধিক ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সবুজ পতাকা নাড়িয়ে তিনি ট্রেনে উঠে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে, চালকদের সঙ্গে কথা বলে, কর্মীদের সঙ্গে কথা বলেছেন। একটা অভূতপূর্ব দিন ছিল আজকে। রাজ্যের যে রাজনৈতিক ইতিহাস যদি লেখা হয়, আজকের দিনটা অত্যন্ত উল্লেখযোগ্য। তার কারণ বন্দে ভারত ট্রেনটা আমি চড়েছি, মানে যাদের আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য ভীষণভাবে কম, তারা কিন্তু দূর থেকেই দেখতে বাধ্য হয়েছেন। তার কারণ পুরোটা বাতানুকূল, এত স্পিডি ট্রেন, এত সুন্দর চকচকে ঝকঝকে ট্রেন, সেই ট্রেনটা চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। শুধুমাত্র আর্থিক কারণের জন্য এই ট্রেনে অনেকেই উঠতে পারতেন না। এবার সেখানে স্লিপার কোচ চালু হয়ে গেল। সেখানে কিন্তু যে কোনো সাধারণ মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ সেই ট্রেনে চড়তে পারবেন। একদম বলতে গেলে কামাল হয়ে গেল, একটা বিপ্লব হয়ে গেল। ভারতবর্ষের এই পুরোপুরি রেলের ইতিহাস যদি ঘাঁটা যায়, এত সুন্দর ট্রেন কিন্তু সত্যিই নেই। তো সেই ট্রেনের উদ্বোধন হবে, বন্দে ভারতের স্লিপার কোচ। সেখানে জানেন আপনারা, প্রত্যেকটা সরকারি কর্মসূচিতে যেমন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়, এই যে মালদার যে অনুষ্ঠান, এখানেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল নবান্নে। সেটা আমরা বলেছিলাম আপনাদেরকে যে নবান্নে চিঠি গেছে, মমতা ব্যানার্জি কি করবেন ভাবছেন। তিনি কিন্তু তার কোনো আমলাকে, তার কোনো মন্ত্রীকে, তার কোনো সাংসদকে, তার কোনো বিধায়ককে তিনি পাঠাননি, নিজেও তিনি যাননি। তার সংসদ মানে তৃণমূলের শাসন তো গোটা রাজ্য জুড়ে। তো বেলডাঙায় কি চলছে আপনারা দেখেছেন। বহরমপুরে তার ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি গিয়েছিলেন। এবং বেলডাঙায় গতকাল থেকে যে কাণ্ডটা হয়ে আসছে, যে অন্ধকারময় সময়, যে নৈরাজ্য, যে তাণ্ডব, যে দুষ্কৃতিহানা চলে আসছে, যেভাবে একজন মহিলা সাংবাদিককে হেনস্থা করা হয়েছে, নিগ্রহ করা হয়েছে, যৌন হেনস্থা করা হয়েছে, খুনের চেষ্টা করা হয়েছে, সেই কাণ্ডটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজনৈতিক সভা থেকে তিনি বলেছেন। তো তার যে সরকারি কর্মসূচি ছিল, সরকারি কর্মসূচিতে আমরা দেখলাম ঈশা খান চৌধুরী নরেন্দ্র দামোদর দাস মোদীর পাশে দাঁড়িয়ে রয়েছেন। তার পাশে রয়েছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। এছাড়া আর যাদের থাকার কথা সবাই ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ছিলেন, রেলের কর্তারা ছিলেন, অনেকেই ছিলেন। তো আমাদের কথা হচ্ছে, কংগ্রেসের এটা না অনেক সময় জানেন তো, পরিবার কথা বলে, অনেক সময় জিন কথা বলে, রক্ত কথা বলে। মানে তার কোন পরিবারে কোন, তার সেই সম্ভ্রান্তশালী পরিবার হলে একরকম হবে, আর ওই বস্তিতে হলে আরেক রকম হবে। কিছু করার নেই। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বারবার ডাকা হয় এবং তিনি চাইলে কিন্তু রাজ্যের যে এই 3200 কোটি টাকারও বেশি যে উন্নয়নের ঝুড়ি, উন্নয়নের ডালি নিয়ে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে তিনিও শরিক হতে পারতেন না, তিনি হবেন না। তিনি গতকালকে গিয়েছিলেন নারকেল ফাটাতে এবং তিনি সেখানে দুয়া চাওয়ার কথা বলেছেন। কোথায় গিয়েছিলেন? দার্জিলিং এর মাটিগাড়া বলে একটি জায়গা আছে,
সেখানে তিনি মহাকাল মহাতীর্থ নামে একটি প্রকল্প তার শিলান্যাস করেছিলেন এবং সেখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আপনারা দোয়া চাইবেন। সেসব ঘৃণ্য নোংরা বিকৃত মস্তিষ্কের কথা আজকে আর উল্লেখ করলাম না, এর আগের এপিসোডটাতে আমরা দেখিয়েছি মুখ্যমন্ত্রী কি বলেছেন। তারপরে তিনি আজকে গিয়েছিলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের, মানে হাইকোর্টেরই একটা এক্সটেনশন, নর্থ বেঙ্গলের জেলাগুলোর যে মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে সাধারণ মানুষের প্রভূত উন্নতি হবে। বেশ বহু বছর ধরে, মানে কয়েক দশক ধরে এই দাবি ছিল যে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের ভবনটা হোক। আজকে সেই ভবনের উদ্বোধন ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কেন্দ্রীয় আইনমন্ত্রী, সুপ্রিম কোর্টের অনেক অন্যান্য বিচারপতি, আইনজীবী এখান থেকে মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছিলেন কল্যাণ ব্যানার্জিকে। তো তিনি গিয়েছিলেন, সেটা খুব ভালো কথা, কিন্তু সেখানে গিয়ে এমন চিৎকার চেঁচামেচি করেছেন, মানে এখন তো দেখা যায়, লাইভ দেখা যায় হাইকোর্টে কি হচ্ছে, সুপ্রিম কোর্টে কি হচ্ছে এবং কোর্টের কোন অনুষ্ঠানে কি হচ্ছে সেটা দেখা যায়। টিভি চ্যানেল দেখাক না দেখাক, পোর্টাল দেখাক না দেখাক, এখন এখন চাইলেই বোঝা যায়, জানা যায় কে কি করছেন, কোথায় কি করছেন। তো সেখানে তিনি প্রথমে দেখলাম কাঁচুমাচু মুখে বসে আছেন। কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসবেন না? প্রধান বিচারপতির পাশে তাকে বসতে দেওয়া হয়েছে। তারপরে তিনি যখন বলার সুযোগ পেলেন, যখন মাইকে তার নাম ঘোষণা করা হলো, ওরে বাবা, বিরাট বিরাট কথা, মানে তার সেই এজেন্সির কথাও উঠে এলো। তার বিরুদ্ধে যে ইডি মামলা করেছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, মোবাইল চুরির কেস, এভিডেন্স ডাকাতি করার কেস, এইগুলো বলেননি, কিন্তু তিনি বললেন এজেন্সি বাড়াবাড়ি করছে, সেখানে ডিফেম করার চেষ্টা করছে, মানে তার মানহানি করার চেষ্টা করছে, এই সংবিধানকে বাঁচাতে হবে, উমুক তুমুক করে যা পারেন আর কি, যেভাবে বলে যান আল ফাল কথা, তার কোনো দাম নেই, কিছু নেই, সেইগুলো তিনি বলে গেলেন। আর বেলডাঙ্গা আজকে আবার নতুন করে অশান্ত হলো। যে বেলডাঙ্গায় 24 ঘন্টার সাংবাদিক যিনি সোমা মাইতি, তিনি আক্রান্ত হয়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কি করা যাবে, জুম্মাবার এত এত মানুষ জড়ো হয়, আমার কিছু করার নেই, আমি কি করেছি নাকি, তিনি বলে গিয়েছিলেন। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই, যেদিন ঘটেছিল ঘটনাটা, সেদিনই নিন্দা করেছিলেন, বারবার নিন্দা করেছেন। অধীর চৌধুরী তিনি নিজে গিয়েছেন, এই যে সাংবাদিকের সঙ্গে দেখা করেছেন, এবং যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙ্গায় এত কাণ্ড, সেই পরিযায়ী শ্রমিকের বাড়িতেও গিয়েছিলেন, হুমায়ুন কবির গিয়েছিলেন, এবং দেখুন সমস্ত রাজনৈতিক দল, মানে তৃণমূল ছাড়া সবাই ঘটনাটা নিন্দা করেছে। একমাত্র তৃণমূল কংগ্রেসের তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি, কোনো নিন্দার কথা শোনা যায়নি। যে কথাটা আজকে, এটা অত্যন্ত স্বস্তিকর, এটা অত্যন্ত খুশির, আমরা সত্যি আপ্লুত হয়ে গেছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একজন বাঙালি মহিলা সাংবাদিকের ওপরে আক্রমণের ঘটনার কড়া নিন্দা করেছেন। এটাই দরকার, এটাই দরকার। প্রধানমন্ত্রী আর কি কি করেছেন? প্রধানমন্ত্রী মতুয়াদের কথা বলেছেন, মতুয়াদের যে ভয়, মতুয়াদের যে যারা বাংলাদেশে অত্যাচারের ফলে যারা চলে আসতে বাধ্য হয়েছেন, যারা অমুসলিম, মানে একদম যেটা আইন হয়ে গেছে ভারত সরকারের, সেখানে বলা হয়েছে যে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, হিন্দু, যারা ধর্মীয় কারণে, ধর্মীয় নিপীড়নের কারণে আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এখান থেকে যারা ভারতে চলে আসবেন, তারা এই দেশে নাগরিকত্ব পাবেন। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা চলে এসেছেন তাদেরকে কেউ তাড়াতে পারবে না। এখন অনুপ্রবেশের অভিযোগে এ রাজ্যের পুলিশ মাঝে মাঝে বাড়তি সক্রিয় হয়, কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকে। তো কাউকে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে, সেটা নিয়ে অনেক কথা হচ্ছিল যে এই মতুয়ারা যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এবং সমস্ত সম্পত্তি ফেলে দিয়ে শুধুমাত্র এক কাপড়ে সম্বল করে তারা এপারে চলে আসতে বাধ্য হয়েছিলেন, তারা নাগরিকত্ব পাবেন কিনা, তারা ভোট দিতে পারবেন কিনা। তৃণমূল যেভাবে খেপায় আপনারা তো দেখেছেন, ক্যা ক্যা ছি ছি, ওয়াকফ হতে দেব না, এসআইআর হতে দেব না, খালি তারা খেপিয়ে দেয়, আগুন লাগায়, নিজেরা পড়ে নিজেরাই আবার চিৎকার করে। তো সেটা হয়েছিল। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনেকগুলো পয়েন্ট বলেছেন, তার মধ্যে এই মতুয়া পয়েন্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। যে মতুয়া, কারণ মতুয়া এলাকায় প্রচুর মানুষ, মানে প্রায় 2টো লোকসভা, সেখানে কিন্তু মতুয়া ভোট ব্যাংকটা একটা ফ্যাক্টর। মানে এখনো পর্যন্ত তারা বিজেপির দিকে আছে, তারা অন্যদিকে চলে যাবে কিনা সেটা নিয়ে অনেকে তিরিং বিড়িং করে লাফাচ্ছিল। কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন বনগাঁয়, সেখানে আজকে তিনি গিয়েছিলেন বহরমপুরে। এর পাশাপাশি এই যে মুর্শিদাবাদের কথা বলছি, এখানে কিন্তু হুমায়ুন কবিরেরও একটা সভা হয়েছিল, বিশাল লোক হয়েছে। হুমায়ুন কবির আজকে যখন বেলডাঙ্গায় আবার নতুন করে অশান্তি হয়, তখন তিনি নিজে চলে গিয়েছিলেন ভিড়ের মধ্যে গিয়ে তিনি
কিছুটা শান্ত করার চেষ্টা করেছিলেন এবং পুলিশ গতকাল থেকে মানে প্রায় 30 ঘন্টা পরে তারা মাঠে নেমেছিল এবং সেটা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করেছে। এবং এটা বোঝা গেল যে আগে তাহলে কেন হয়নি, মানে এটা একটা প্রশ্ন, বড় প্রশ্ন। এবারে আজকে প্রধানমন্ত্রীর মুখে মালদায় বন্যায় আপনারা জানেন যে বন্যা ত্রাণের টাকা নিয়ে 100 কোটি টাকারও বেশি সেগুলো এখানকার স্থানীয় নেতারা, তৃণমূলের নেতারা পকেটে ঢুকিয়েছে, সেই কথাটা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এবং বিজেপি সরকার গড়লেই, মানে এ রাজ্যে সরকার গড়লেই এই যে ফেরেববাজিগুলো, এই যে কালোবাজারিগুলো, এই যে দুর্নীতিগুলো চলছে, প্রত্যেককে যে একদম কড়া ব্যবস্থা হবে, মানে এটা অবশ্য খুব একটা, এটা তো বলবেনই প্রধানমন্ত্রী, তো বলবেনই, প্রধানমন্ত্রী কি বলবেন না আমরা ক্ষমতা এলে ছেড়ে দেবো? তো ফলে এটা আমার কাছে বিরাট কোনো কথা না। অনুপ্রবেশ নিয়ে আগেও তারা বলেছেন, অমিত শাহ বলেছেন এবং নরেন্দ্র মোদীর মুখেও অনুপ্রবেশ সমস্যার কথা শোনা গেছে, আজকে আবার নতুন করে বলেছেন। সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে মতুয়াদের ভয়ের কিছু নেই, সেটা যেমন বলেছেন। এবং এই যে মহিলা সাংবাদিক, আমাদের বাঙালি মহিলা সাংবাদিক 24 ঘন্টার সোমা মাইতি, যার সঙ্গে আমরা সকালে কথা বলেছিলাম, আপনাদেরকে শুনিয়েছি, এই প্রধানমন্ত্রীর নিন্দা, এটা আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যেভাবে তৃণমূলের গুন্ডারা অত্যাচার করছে সে কথা প্রধানমন্ত্রীর মুখে শোনা গেছে। এবং এর পাশাপাশি প্রত্যেকের পাকা বাড়ি চাই, নলবাহিত জল চাই, এগুলো পরিযায়ী শ্রমিক, এই সব কথাগুলো আগেও শোনা গেছে। সম্ভবত আগামীকালকে সিঙ্গুরে নতুন কিছু শোনা যাবে। তবে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা নতুন স্লোগান দিয়েছেন, মানে সেই স্লোগানটা দিয়েছেন তারপরে 2 ঘন্টার মধ্যে সেটা গান হয়ে চলে এসছে। যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে বাংলা জুড়ে একটা নতুন গান বাজতে চলেছে, আপনাদেরকে শোনাবো আমরা সেই গান। এবার আপনারা একটু গালমন্দ করতে শুরু করবেন। আর কয়েক সেকেন্ড সময় নেব এই বিষয়টা বোঝানোর জন্য যে দেখুন, আমি এটা শুনেছি, আমি একজন আর্মির একজন বেশ বড় কর্তার কাছে শুনেছিলাম যে প্যারেডের সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, যখন তিনি এভাবে মুখ তুলে দেখছেন আর কি, ওপর থেকে একটা হেলিকপ্টারে করে ফুল পড়ছিল, তো সেই যে ওপরে এইভাবে দেখছেন এবং একজন কমান্ডার সেইটা ছবি তুলে প্রধানমন্ত্রী দেখছেন এবং মাথা নিচু করে তিনি অন্য কোনো একটা কাজ করবেন, তার কাছে ছবিটা পৌঁছে গেছিল। মানে এতটাই স্পিডে, এতটাই প্রযুক্তি, মানে এটা ইন্দিরা গান্ধী কবে প্রধানমন্ত্রী ছিলেন, এখন থেকে বেশ কিছুটা আগে। তো এই প্রযুক্তিটা এখন এমন জায়গায় এসছে, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মালদার জনসভা থেকে, ভারতীয় জনতা পার্টির সভা থেকে, 2টো সভা ছিল, একটা উন্নয়নমূলক সরকারি কর্মসূচি আর একটা পরিবর্তন সংকল্প সভা, সেখান থেকে প্রধানমন্ত্রী বললেন আমি একটা স্লোগান বলবো, আপনারা সেটার দ্বিতীয় লাইনটা বলবেন। তিনি স্লোগান দিলেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই শব্দ বন্ধটা নিয়ে, এই 2টো লাইন নিয়ে গান তৈরি হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে। আগে থেকে সম্ভবত স্ক্রিপ্ট কি লেখা ছিল, আগে থেকে নিশ্চয়ই কিছু প্রিপারেশন ছিল, না হলে এত তাড়াতাড়ি সম্ভব না। আমি জানি না, আগে থেকে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। দেখুন, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এখন যে কাজটা 24 ঘন্টায় আগে হতো, এখন সেটা 24 মিনিটে হয়ে যাচ্ছে, 24 সেকেন্ডেও হয়ে যেতে পারে। মানে এত ফাস্ট। শুধুমাত্র এই কন্টেন্ট ক্রিয়েটাররা, আমরা কিন্তু আমাদের রিয়েল টাইমে কাজ করতে হয়। আমরা এই যে কথা বলছি, এইটাকে আবার এডিট করে রিয়েল টাইমে এডিট হবে, তারপরে পোস্ট হবে। তো যাই হোক, গোটা গানটা একটু আপনাদের শোনাবো, আপনারা শুনুন। আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। গানটা শুনুন, শুনে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আম জনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আম জনতা মরছে ধুকে ধুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বনেশে, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে। পায়ে পায়ে খাচ্ছে ঠেলা নাগরিক অধিকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার। কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার। ঘাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার।
সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আরজি করের কান্না মাগো ভুলিনি মোরা কেহ, কালীগঞ্জে বোমায় পড়লো শিশু তামান্না দেহ, হাসখালিতে ধর্ষিতারও বদনাম করলেন তিনি, কসবার ওই ল কলেজের ধর্ষকদেরও চিনি। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অনুপ্রবেশ রুখতে হবে, বাংলা তবেই বাঁচবে। আধার কার্ডের জোচ্চুরিও এই ছেলেরা রুখবে। সীমান্তের হিন্দুদের মা বুকে আগলে রাখবো। 15 বছর কেঁদেছি অনেক, এবার মোরা হাসবো। ভোটের দিনে ছাপ্পা রিগিং চলবে না তো আর। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আসছে এবার মোদি যে মা, ভরসা তুমি রাখো, অনাচার আর থাকবে না মা, নিশ্চিন্তে থাকো। গোলাবাজি চোরা চালান হবে ধুলিসাৎ। মোদিজির প্রহার যখন করবে বাজি মার, রূপসী মা বাংলা আমার কাঁদবে না তো আর। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মোদিজি ধন্য মোরা, বাংলা ধ্রুপদী ভাষা, বিশ্ব অঙ্গনে দুর্গা পুজো নতুন দিনের আশা। রাজ্যে উঠবে জয়ের নিশান, কারখানার ধোঁয়া, বাংলার সংস্কৃতিতে লাগবে প্রাণের ছোঁয়া। বাংলা জুড়ে জয়ধ্বনি উঠবে ভারত মাতা। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মনোহরে তোমার জন্য আমরা মাগো পদ্মমালা গাঁথব, শ্রদ্ধা ভরে বসতে দেব সোনার আসন পাতব। সযতনে সাজাবো মা আমরা তোমার ছেলে, লক্ষ্মী রূপে করব বরণ, সোনার প্রদীপ জেলে। তোমার জন্য আমরা মাগো পদ্মমালা গাঁথবো, শ্রদ্ধা ভরে বসতে দেব সোনার আসন পাতবো। সযত্নে সাজাবো মা আমরা তোমার ছেলে, লক্ষ্মী রূপে করব বরণ, সোনার প্রদীপ জেলে। বিকশিত বাংলা হবে রইল অঙ্গীকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 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 বন্ধুরা, প্রথমটা আমি কিছুটা শুনেছিলাম আগে, কিন্তু গোটা গানটা আমি আপনাদের সঙ্গেই প্রথম শুনলাম। আমার সত্যিই খুব ভালো লেগেছে। মানে গানটা অযথা সস্তা কোনো দৃশ্য দিয়ে, সস্তা কোনো শব্দ দিয়ে, কোনো চটুল শব্দ দিয়ে, কোনো লাউড কিছু বোঝানোর চেষ্টা করা হয়নি। এ রাজ্যে গত কয়েক বছরে যা যা কিছু হয়েছে, অভয়াকাণ্ড, সাউথ ক্যালকাটা ল কলেজ এবং বিভিন্ন গ্রামের ছবি, কলকাতার বিভিন্ন জায়গার ছবি, মূর্তি গড়ার ছবি, মালা গাঁথার ছবি, যা যা দেখলাম এক্ষুনি আর কি, বেশ ভালো। শুটিংটা ভালো, গানের কথা বেশ ভালো লাগলো, এবং সবকিছুই রাজ্যের সরকারকে বোঝানোর জন্য চুরি চামারি ইত্যাদি ইত্যাদি তো বলেইছে। তো ফলে দেখুন, রাজনৈতিক গান আমরা অনেকে শুনেছি, একদম সেই 2011-র কথা যদি আপনারা মনে করেন, যে তৃণমূলের একটা স্লোগান অনেক হয়েছে আর না, তারপরে বিজেপি এই গত বিধানসভা বা তার আগের বিধানসভায়, যেটা বাবুল সুপ্রিয় যখন ছিলেন বিজেপিতে, তখন কালীঘাটে টালির চালা বলে একটা গান বেরিয়েছিল, সেটা খুব চলতো। তারপরে সেটা হাইকোর্ট থেকে সম্ভবত এই করে বন্ধ করে দেওয়া হলো। বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে গেছেন। তো অনেকেই অনেক রাজনৈতিক গান সিপিআইএম এর তরফে করা হয়, তৃণমূলের গান তো এখন বাজছেই।
তো এই গানটা কিন্তু অন্যান্য গানের চেয়ে আলাদা বলে আমার মনে হলো, মানে অতিরিক্ত কোনো আবেগ তৈরি করা, কোনো সস্তা কোনো আবেগ তৈরি করার চেষ্টা করা হয়নি। গানটা একদম নির্মেদ রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকেই কিন্তু তিনি মালদা থেকে এই স্লোগানটা দিয়েছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এবং তার কয়েক ঘন্টার মধ্যেই গানটা লঞ্চ করেছে। সম্ভবত আগে থেকে কিছুটা প্রস্তুতি ছিল, ফাইনাল টাচটা দিতেই হয়েছে। তার কারণ এই যে প্রধানমন্ত্রী সভা থেকে বলছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সেটা তো এই গানের মধ্যেই আমরা পেলাম। তো ফলে কিছুটা কাজ সম্ভবত এগিয়ে রাখা ছিল, কিছুটা কাজ বাকি ছিল, তবে অত্যন্ত দ্রুততার সঙ্গে এত সুন্দর একটা প্রকল্প রূপায়িত হয়েছে। আমার ধারণা এটা আজকে রাত থেকে বাজতে শুরু করে দেবে। আগামীকাল সকালে উঠে আপনারা কেউ না কেউ গানটা আপনাদের পাড়ায় পাড়ায়, আপনাদের গ্রামে, আপনাদের শহরে, আপনাদের জেলায় আপনারা শুনতে পাবেন। তার আগে এই গান আমরা শুনিয়ে দিলাম আপনাদেরকে এক্সক্লুসিভলি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্ভবত ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আমরা এখানে ইতি করব। তার আগে যেমন করে জানিয়ে রাখি যে আপনারা অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রিপশন নিচ্ছেন না, একটু সাবস্ক্রাইবার যদি হয়ে যান তাহলে ভালো লাগবে, সংখ্যাটা বাড়বে। কেউ প্রাথমিক সদস্যপদ নিতে চাইলে মেম্বার হতে পারেন, সুপার থ্যাঙ্কস চাইলে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, এবং সবচেয়ে যেটা দরকার যে এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।